রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, যাকে এর আগেও আমি অসংখ্যবার বলেছি যে তিনি ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন। তবে সেটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ, এই যোগাযোগ এখনো অব্যাহত রেখেছেন এবং মেনটেন করে যাচ্ছেন। তাদের ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই। তাদের পুরা 47 এর পরে তাদের যে ইতিহাস আছে। এবার নতুন তথ্য ফাঁস হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে নাকি শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হচ্ছে। দর্শক, এটা আমার কথা না, গণ অধিকার পরিষদের একজন নেতা এটা বলেছেন। এবং রাষ্ট্রপতি যে আসলে ষড়যন্ত্র করছে, এগুলো কিন্তু অনেক আগে থেকে আলোচনা হচ্ছিল। তো আমরা দুইটা আলোচনা শুনবো, আলোচনাগুলো শুনে বুঝতে পারবো কিভাবে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে যোগাযোগ করছে, আর শেখ হাসিনার সাথে যোগাযোগ করেই মূলত আসলেও রাষ্ট্রের ভিতরে বড় ধরনের একটা হট্টগোল বাজানোর চেষ্টা করছে। আমরা আলোচনাগুলো শুনি। সাথে নিয়মিত যে যোগাযোগ, এই যোগাযোগ এখনো অব্যাহত রেখেছেন এবং মেনটেন করে যাচ্ছেন। এটি নিয়ে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকেই বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব। আমি আজকে সেই বিষয়ে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিব যে শাহাবুদ্দিন চপ্পু এখনো কিভাবে হাসিনার সাথে সম্পর্ক কিংবা যোগাযোগ অব্যাহত রেখেছেন। একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। গত 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস। সেদিন ভারতীয় পরিকল্পনায় পাকিস্তান ভারত যৌথ উদ্যোগেই আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। এ বিষয়ে সবাই আপনারা অবগত। সেদিন শাহাবুদ্দিন চপ্পু আমাদের মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যান, সেখানে আপনারা সবাই দেখেছেন না, তিনি হঠাৎ করে জুতা খুলে শহীদ বেদিতে উঠলেন, জুতা খুলে উঠলেন। কিন্তু আপনি একই সাথে তার আগের দুটো ভিডিও যদি দেখেন, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া, এরকম বেশ কয়েকটি ছবি হাসিনার সাথে, প্রত্যেকটাতেই তিনি জুতা পায়ে, হাসিনাও জুতা পায়ে শহীদ বেদিতে উঠে শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে শাহাবুদ্দিন চপ্পু প্রত্যেকবার জুতা দিয়েই, অর্থাৎ জুতা পায়েই স্মৃতিসৌধে উঠছেন, শহীদ মিনারে যাচ্ছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যাচ্ছেন, আর এবার হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক তখনই তিনি জুতা খুলে লাল যে কার্পেট, সেই কার্পেটে উঠে সামনে আগাচ্ছেন। এইটা দেখে আপনাদের কি কনস্পিরেসি, ষড়যন্ত্র মনে হয় না? এটাকে লাগে না? এটি পরিষ্কারভাবে একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র, কনস্পিরেসি ইন্ডিয়া থেকে আমদানিকৃত। ওই যে বললাম হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়, স্কাইপি বলেন, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলোতে নিয়মিত খনি হাসিনার সাথে শাহাবুদ্দিন চপ্পু, বর্তমান আওয়ামী রাষ্ট্রপতি, তার সাথে তার কথা হয়, যোগাযোগ হয়। আমার যেটা ধারণা, অনুমান, শেখ হাসিনাই শাহাবুদ্দিন চপ্পুকে এই পরামর্শটি দিয়েছেন বাংলাদেশে একটা আর্টিফিশিয়াল বিতর্ক সৃষ্টির জন্য, যে চপ্পু তুমি এবার জুতা খুলে বেদিতে উঠবা, আর ইউনূস সাহেবের পায়ে জুতা থাকবে, তাহলে এটা নিয়ে চলবে একটা শোরগোল অবস্থা। আপনারা জানেন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এসব অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যারা থাকেন, তারা জুতা পরেই যান, সিকিউরিটি, রাষ্ট্রীয় প্রোটোকল, নানান কারণে। এর আগেও আপনি দেখবেন হাসিনা, এই চপ্পু যতবার শহীদ মিনারে গেছে, স্মৃতিসৌধে গেছে, বা বুদ্ধিজীবী কবরস্থানে গেছে, প্রত্যেকবার জুতা পায়ে। তাহলে এই বেটার হঠাৎ করে কি এমন হলো যে এবার তিনি জুতা খুলে আপনার ওই কার্পেটে উঠলেন? এটা কি আপনার কাছে রহস্যজনক লাগছে না? বিষয়টি রহস্যজনক, এবং এটি পরিষ্কারভাবে হাসিনাই তাকে বলেছেন। ওই যে বললাম হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। এবার আসেন, এই সরকার কেন বিডিআরের যে হত্যাকাণ্ড হয়েছে, নারকীয় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, এটির তদন্ত কেন করতে চায় না? সরকার এই বিষয়ে কেন নীরবতা পালন করছে? এটি অত্যন্ত ভাবায় আমাদের, আমরা আতঙ্কিত হয়ে যাই।
যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আমাদের আর্মিকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারতীয় পরিকল্পনায় সেই 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে প্রচার করার চেষ্টা করেন। এটি পরিষ্কারভাবে মিথ্যাচার। এটি কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল বিডিআর হত্যাকাণ্ড। অর্থাৎ আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার জন্য ভারত এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে হাসিনাকে ক্ষমতায় এনে। আপনারা এর আগেরও একটা ইতিহাস জানেন যে 2003 সালের দিকে আমাদের উত্তরবঙ্গের পাদুয়া নামক জায়গায় ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের বিডিআর এর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতের প্রায় শতাধিক জওয়ানকে বাংলাদেশের বিডিআররা একবারে খালাস করে দিয়েছিল। কারণ আমাদের বিডিআর ছিল সীমান্তের বাঘ, সীমান্ত টাইগার বলা হতো এদেরকে। তখন থেকেই ভারত আমাদের বিডিআরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। তারা সহ্য করতে পারে না আমাদের বিডিআর সীমান্তরক্ষী বাহিনীকে। প্রশিক্ষণ, ট্রেনিং, সাহস, বীরত্ব সব দিক দিয়ে আমাদের বিডিআর যোজন উপরে ছিল বিএসএফ এর থেকে। তো তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে দিয়ে তারা এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। তখন থেকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র আওয়ামী লীগকে দিয়েই ভারত তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। এরপরে তত্ত্বাবধায়কের নামে ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো, এরপরে আসলো হাসিনা। ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় নীল নকশায় একটা প্রেসক্রাইবড নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে এসে 1 মাসের ব্যবধানে, চিন্তা করে 1 থেকে 1.5 মাস, এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড। ক্যান ইউ ইমাজিন? আপনাকে চিন্তা করতে পারেন যে 1 থেকে 1.5 মাসের ব্যবধানে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? বিদেশি কোনো পরিকল্পনা প্ল্যান ছাড়া। আওয়ামী লীগ মাত্র ক্ষমতার চেয়ারে বসছে অনলি কয়দিন হলো? 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে 2008 সালের, আর 25শে ফেব্রুয়ারি আমাদের এই নারকীয় হত্যাকাণ্ড। কয়দিন? 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই এরকম একটা বড় ধরনের অঘটন পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব? আপনারা বলেন সম্ভব নয়। এখন আসেন, সরকার আমাদের যেহেতু ছাত্র জনতা সরকার, বিগত 15 বছরে এটির বিচার হবে না, তদন্ত হবে না, এটা স্বাভাবিক। আমরা জানি হাসিনা এটা করবে না, কারণ এটা বিচার করতে গেলে, তদন্ত করতে গেলে ভারত ফেসে যাবে। আর হাসিনা তো কখনোই ভারতকে ফাঁসাবে না, কারণ হাসিনা হচ্ছে ভারতের কৃতদাস। এবার আসেন, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন এখানে নীরবতা পালন করছে? কেন তারা বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় না? একবারেই রহস্যজনক। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, বিক্রম মিশ্রি। আপনাকে জানেন এই বিক্রম মিশ্রি আমাদের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে একটা গোপন মিটিং করেছে। কোনো পত্রিকায়, মূলধারার কোনো মিডিয়াতে আসে না এই নিউজ। শুধুমাত্র ইনকিলাব আর কোন একটা বৈঠক পত্রিকায় দেখলাম এই ঘটনাটি আসছে, যে বিক্রম মিশ্রি আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছেন। আর মানব জমিন সহ অন্যান্য পত্রিকাগুলো বলছে বিক্রম মিশ্রি 1 ঘন্টা কোথায় ছিলেন বাংলাদেশের কেউই জানে না। এটা অ্যাবসলিউটলি বেআইনি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন। কারণ বাংলাদেশের কোনো কূটনীতিক, কোনো রাষ্ট্রীয় ব্যক্তি যখন আরেকটা দেশে রাষ্ট্রীয় সফরে যাবেন, ওই দেশে থাকাকালে তার পুরো শিডিউল 24 ঘন্টার ওই দেশের দূতাবাসের প্রোটোকল অফিসার যিনি আছেন তিনি মেনটেন করেন। মানে বিক্রম মিশ্রি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের ভারতীয় হাই কমিশন যেটি আছে, এই হাই কমিশনে ভারতের প্রোটোকল অফিসার আছেন, তার কাছে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট সেকেন্ডের শিডিউল থাকাটা বাধ্যতামূলক। বিক্রম মিশ্রি কোথায় যাবেন, কি খাবেন, কোথায় খাবেন, কোথায় বসবেন, কোথায় রাত যাপন করবেন, এভরিথিং। এর বাইরে যা করা হবে সব বেআইনি, আইনের লঙ্ঘন। তাহলে এই যে 1 ঘন্টা বিক্রম মিশ্রি কোথায় ছিলেন কেউই জানেন না, এটা কি আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয়? আপনারা কি মনে করেন এটাকে? এই সরকার কি ভারতীয় হাই কমিশনকে ডেকে জিজ্ঞেস করেছে যে এই যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশে আসলেন, সে অমুক ঘন্টাটি কোথায় ছিল? জবাবদিহি করেছে? জবাবদিহি চেয়েছে? চাই নাই। কেন চাই নাই আপনারাই বলেন, কেন চাই নাই? রহস্যজনক না? আমার যেটা ধারণা, এই বিক্রম মিশ্রি
ওই ক্যান্টনমেন্টের বৈঠকে হয়তো বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের বিষয়ে নিষেধ করেছেন। তার একদিন পরে মানে বিক্রম মিশ্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিল তারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে না। হাউ ডেয়ার ইট! কি পরিমাণ সাহস, হিম্মত এদের, চিন্তা করেন। রক্তের সাথে বেইমানি। আর এটা কে করেছে? আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাস আগে বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য তারা উদ্যোগ নিলেন এবং দ্রুত তদন্ত কমিশন করবেন। তারা ভালোভাবে কাজ আগাচ্ছিলেন। আর 3 দিন আগে হাইকোর্ট সিদ্ধান্ত দিলেন সরকার অর্থাৎ আইন মন্ত্রণালয় চাচ্ছে না বিডিআর এর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক। কেন ভাই? আইন মন্ত্রণালয়ের এত ব্যথা কেন, দুঃখ কেন? কেন তারা চায় না? এটা জাতির কাছে খোলাসা করতে হবে। আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বলেছে যে ইতিমধ্যে মামলা যেগুলো আছে এগুলোর বিচার হোক আগে। একবারে স্টুপিডের মতো প্রশ্ন। ইতিপূর্বে হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে বিডিআর এর, এই মামলাগুলো কারা করেছে? প্রত্যেকটা মামলা ফলস, এবং যাদেরকে আসামি করা হয়েছে এরা অনেকেই মানে 99% নিরপরাধ। এই যে আজকে ওইসব মামলায় কয়েক হাজার বিডিআর এর জওয়ান কারাগারে বন্দী আছে না? এদের পরিবারের সদস্যরা আকুতি মিনতি করছে, আমাদের কাছে এসে কান্নাকাটি করছে। আমরা যখন জেলে ছিলাম কয়েক হাজার বিডিআর এর সদস্য কারাগারে আমাদের কাছে এসে চোখের পানি ফেলছে, বছরের পর বছর, 15 বছর ধরে কারাগারে মিথ্যা অভিযোগ। তাহলে কি এই আসিফ নজরুলরা চান যে মিথ্যা ওই মামলাগুলোতে এই যে এখনো যারা আসামি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে এদের শাস্তি হোক, ফাঁসি হোক? তাহলে কিভাবে তিনি ওই মামলাগুলোর বিচার শেষ হওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন? বরঞ্চ আইন মন্ত্রণালয়ের উচিত ছিল ওই সব ফলস মামলাগুলো সব বাতিল করে দিয়ে নতুন করে কয়েক ডজন মামলা দেওয়া। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি হবে খুনি হাসিনা, 2 নম্বর আসামি হবে আপনার এই যে সোহেল তাজ, 3 নম্বর হবে আপনার ওই আপনার জাহাঙ্গীর কবির নানক। মূল আসামিদের বাদ দিয়ে এরা শুরু করেছে নাটক, একবারই নাটক, পরিষ্কারভাবে নাটক শুরু করেছে। এই কথাগুলো দেশের মানুষকে জানাতে হবে। বন্ধুগণ, লাইভটি অসংখ্য মানুষ দেখছেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। মানুষ জানুক যে আসলে কি ঘটছে, কেন ঘটছে, কাদের মাধ্যমে ঘটছে। এগুলো না জানালে আসলে এরা শুধরাবে না, একবারই শুধরাবে না। আমাদের রক্তের সাথে বেইমানি শুরু হয়ে গেছে। এটা কি আমরা কোনোভাবে মানতে পারি? আপনারাই বলেন। রক্তের সাথে বেইমানি হলে কোনোভাবে মানতে পারেন? আইন মন্ত্রী অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল কিভাবে বলে যে আগে মামলাগুলো শেষ হোক, অথচ এই আসিফ নজরুল 2019 সালে 20 সালে 25শে ফেব্রুয়ারি আসলেই মানে ক্রোকোডাইল টায়ার্স যেটাকে বলে মায়া কান্না, কুমিরের কান্নার মতন কান্না দেখিয়ে ফেসবুকে লেখেন, আহারে বিডিআর এর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিশন দরকার, সুষ্ঠু বিচার দরকার, সুষ্ঠু তদন্ত করতে হবে, আসল রহস্য উন্মোচন করতে হবে। একাধিক ফেসবুকে তার পোস্ট আছে। আর সেই একই ব্যক্তি এখন চেয়ারে বসে রহস্যজনকভাবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করতে চান না। খটকা লাগছে না আপনাদের? এগুলো কথা বললেই আপনি বলবেন যে ভাই আপনি আসিফ নজরুলের বিরুদ্ধে। আরে ভাই, আমি আসিফ নজরুলের বিরুদ্ধে কেন যাব? সে আমার কি হয়? সে এখন চেয়ারে আছে, আমি ওই চেয়ারকে প্রশ্ন করবো, ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইবো। তিনি যে চেয়ারটিতে বসে আছেন ওই চেয়ারের নিচে 2000 শহীদের রক্তের বন্যা নিচে প্রবাহিত, কয়েক লাখ ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে ওই আইনমন্ত্রীর চেয়ারে, আইন উপদেষ্টার চেয়ারে। আমরা ওই চেয়ারকে প্রশ্ন করবো, ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইবো। তিনি জবাব দিয়ে করতে বাধ্য। ওই চেয়ারে বসে জাতির সাথে প্রতারণা করবে, ভণ্ডামি করবে, এটা আমরা মেনে নিতে পারি না, মানব না। একবার স্ট্রেট ফরওয়ার্ড। কেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হবে না? এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে ভারতের পরিকল্পনায়। ভারত চাই, মোদিও চাই যাতে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না হয়। ইন্ডিয়া চাই না তদন্ত কমিশন হোক, আর বাংলাদেশ সরকারও চাই না এখন তদন্ত কমিশন হোক। তাহলে কি এই সরকারের ঘাড়ে ইন্ডিয়ার আত্মা ভর করেছে? ভারতীয় ভূত চেপে বসেছে এই সরকারের গায়ে? এদেশের মানুষ কিন্তু রক্ত দিতে জানে, সুতরাং ভূত তাড়াতে সময় নেবে না। ভারতের ভূত ঘাড়ে বসাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা কিন্তু হবে না। ভূত তাড়াতে আমাদের বেশি সময় লাগে না।
তখন পিছনে চেয়ারও থাকবে না, গদিও থাকবে না। কথা স্পষ্ট। যাই হোক বন্ধুগণ, কথা বাড়াতে চাই না। আগামীকাল বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবে আমরা বিক্ষোভের ডাক দিয়েছি, শুধুমাত্র এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এই সরকারকে অনতিবিলম্বে তদন্ত কমিশন করতে হবে। কালকে আমরা আলটিমেটাম দেব এই সরকারকে। যদি সেই আলটিমেটামের মধ্যে এরা তদন্ত কমিশন গঠন না করে, তাহলে যা করার তাই করতে হবে আমাদের। একবারে ক্লিয়ার। আপনারা আসেন, দলমত নির্বিশেষে আগামীকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। আমরা সম্মিলিতভাবে এই ভারতীয় ভূতদের বিরুদ্ধে, এই রয়ের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অন্যথায় আমাদের এই বিপ্লব বেহাত হতে সময় লাগবে না। অলরেডি বেহাতের পথে শুরু হয়েছে যাওয়া। আমরা আতঙ্কিত, অনেকটাই আতঙ্কিত। আমরা লড়াই করব, জীবন দিব, যুদ্ধ করব, আমরা মরব। আর তারা মাঞ্জা মারিয়ে মন্ত্রী চেয়ারে বসে এসির বাতাস খাবে আর দেশ বিদেশে ঘুরে বেড়াবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে। এসব ফাজলামো আর চলতে দেওয়া হবে না, একবারই চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা জানেন 4 মাস হয়ে গেল, চতুর্দিকে দেখেন এই সরকারের আওয়ামী দোসররা বসা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি, সচিবালয়ে যখনই ঢুকি, ডানে তাকালে দেখি আওয়ামী লীগের দোসর, বামে তাকালে দেখি হাসিনার দোসর, সামনে তাকালে পিছনে তাকালে সব আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ মিছিল করছে, এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমাদের নাগরিকদের উপরে আক্রমণ চালাচ্ছে, কেন জানেন? এর দায় কার? এই সরকারের। এই সরকারের দায়ী, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ী। কয়জন আওয়ামী লীগকে গ্রেপ্তার করেছে দেখেন? 1% হবে না। 1% আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত? করে নাই। তা আওয়ামী লীগের এই খুনি ডাকাত চোররা ঘর থেকে বের হলেই তো দেখে ডানে আমাদের লোক, বামে আমাদের লোক, সামনেও আমাদের লোক, পিছনেও আমাদের লোক, প্রশাসনে আমাদের লোক, পুলিশে আমাদের লোক, সচিবালয়ে আমাদের লোক। এরা তো আপনার উপরে হামলা চালাবেই, কালকে আপনার, পরশুদিন আমার উপরে। কারণ এদের তো ভয়ের কিছু নেই, সব দিকে তাদের লোক। এই জন্যই তো আজকে এই অবস্থা। আর এই উপদেষ্টারা তো ওই পুলিশ বাহিনীর প্রোটোকল নিয়ে চলে, চতুর্দিকে পুলিশের পাহারা। এই জন্য তারা বুঝতে পারছে না আমরা টেনশনে আছি, আতঙ্কে আছি। লাইফ রিস্ক আমাদের, জনগণের। তাই আসলে বন্ধুগণ, এখন আসলে মুখ না খুলে আমরা আর পারছি না। আর কতদিন এভাবে চুপ থাকবেন বলেন? চুপ থাকতে থাকতে এরা তো অলরেডি আমাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, বিপদের দিকে অলরেডি ঠেলে দিয়েছে। এই জন্য আর আমরা চুপ থাকতে পারি না, এই জন্য আমরা কথা শুরু করেছি। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, অনেক রাত। আপনারা দোয়া রাখবেন। আগামীকাল আমরা সর্বদলীয় যে প্রোগ্রামটি ঘোষণা করেছি, দলমত নির্বিশেষে আসুন, আমরা এই সম্মিলিত প্রতিবাদে অংশ নিই। বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচনে এই সরকারকে আমরা বাধ্য করব তদন্ত কমিশন করতে। ওই আসিফ নজরুলের ভণ্ডামি আর আমরা সহ্য করব না। তদন্ত কমিশন করতেই হবে, বাধ্যতামূলক। আসুন আগামীকাল। যতগুলা হয়েছে প্রতিটা অপারেশনে অ্যাডভান্স হয়েছে। সামনের পুরা কোম্পানি বা ব্যাটালিয়ন ছিল হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা। তারা শুধু পিছন থেকে আমাদেরকে সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ, আর্টিলারি সাপোর্ট দিয়েছে, এয়ার সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাদের মেইন বিজয় হচ্ছে আমাদের নিজেদের। পাকিস্তান আর ইন্ডিয়া দেশ ভাগের পরে তাদের একমাত্র বিজয় হচ্ছে 71, এবং ওইটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্লাডের উপর দিয়ে। তো তারা এখন বললেই হবে না যে এটা তাদের বিজয়। হ্যাঁ, তারা ডিপ্লোম্যাটিক কারণে এটা এতদিন তারা শুধু আমাদের নজরে কেন আসছে, কারণ এটা তাদের সেনাবাহিনীর একটা বিজয় হিসেবে উদযাপন করতো। বাট ইটস বিকাম পলিটিক্যাল নাও। বর্তমান পলিটিক্যাল সিনারিওতে ভারতের আমাদের প্রতি একটা আমাদের তাদের প্রতি তাদের যে বয়ান আছে, আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। এটা করার পার্ট হিসাবে এখন নরেন্দ্র মোদী এই জিনিসটা টুইট করেছে, এবং টুইটটা নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি। তাদেরকে চায়নাও কন্টেন্ট করতে হয়, পাকিস্তানেও কন্টেন্ট করতে হয়। সো এটা একটা ভুল জিনিস যে ভারতের এটা একটা জুজুর ভয়। এটা আওয়ামী লীগ এবং তাদের যে ফিফথ কলামিস্ট যারা ছিল তাদের তারা বিভিন্ন জায়গায় বলে আমাদেরকে একটা ইয়ার মধ্যে মানে একটা ভীতির মধ্যে রাখতে চায়। এখন যদি আমি বলি যে নর্মালি আমরা যেটা জানি যে আজীবন আমরা কিন্তু 16ই ডিসেম্বরকে কালচার করে আসছি, এবং ওরা ভারত এটা এখন আমাদের এখানে হাইলাইট হয়েছে, কিন্তু ওরা কিন্তু 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস, মানে এটা তো জাতীয় দিবস না, এটা হচ্ছে তাদের একটা যুদ্ধের। তারা যখন পাকিস্তান এখানে তারা বিজয় দিবস বলতেছে, কারণ তারা ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট, মানে তখন তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম। সো ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দুই ফ্রন্টেই 3 ডিসেম্বর সম্ভবত তারা মানে ফাইনালি যুদ্ধে জড়িয়ে যায়, এবং তারা তখন ওই সবগুলা ইয়ার ইম্পর্টেন্ট যে সেক্টর গুলো আছে ওগুলোর মধ্যে যুদ্ধ জড়িয়ে যায়। কিন্তু
এই বিজয়টা আমাদের কি জন্য আমি এক্সপ্লেন করব। প্রথমে হচ্ছে যে আপনি যদি ভারত যখন 47-এর বিভাজনের পরে আপনি যদি তাদের যুদ্ধের ইতিহাস দেখেন, প্রথম তারা যুদ্ধে জড়িত ছিল 1965 ওয়ারে, এবং 65 ওয়ারে এটা কিন্তু আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন না যে ভারত জয়যুক্ত হয়েছে বা পাকিস্তান জয়যুক্ত হয়েছে। এটা একটা ভারতের ছিল, আক্রমণ করেছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের আর্মির বাংলাদেশ সেনাবাহিনী তখন তো পাকিস্তান সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফার্স্ট বেঙ্গলের কিন্তু তারা যে লাহোরের দিকে যে একটা ট্যাঙ্ক বহর চালিয়েছিল, এটা সিঙ্গেল হ্যান্ডেডলি একটা আমাদের ব্যাটালিয়ান যেটা আছে তারা ওটাকে থামিয়ে দিয়েছিল। এবং ওই যুদ্ধে হাইস্ট নাম্বার অফ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, যেটা আমরা বীরত্ব বিশিষ্ট ওদের নিশানে হায়দার এবং অন্যান্য যে আছে, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সবচেয়ে ইয়া ছিল, মানে সবচেয়ে বেশি পদক পেয়েছিল। এরপরে যদি আপনারা দেখেন যে 71 ওয়ার, তারপরে যদি হালের আপনি যদি ওই যে কার্গিল ওয়ার দেখেন, কার্গিল ওয়ারে কিন্তু ভারত, আপনি যদি ক্যাজুয়ালিটি হিসাবে দেখেন তাহলে কিন্তু ভারতের সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছে, এবং শেষ পর্যন্ত জয়টা হয়েছে ডিপ্লোমেসিতে। আমেরিকান সাপোর্ট আসার ফলে পাকিস্তান উইথড্র করতে বাধ্য হয়েছে। সো এই 71 হচ্ছে একমাত্র তাদের বিজয়, এবং এই বিজয়টা হয়েছে হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেগুলো ফাইট করেছে তাদের জন্য। একটা জিনিস হচ্ছে সানজুর একটা বিখ্যাত কোট আছে, আমি মানে ইয়া থেকে বলতেছি, মেমোরি থেকে বলতেছি, সেটা হচ্ছে আপনি যদি জিনিসটা এরকম যে আপনি যদি আপনার শত্রুর সমস্ত তথ্য জানেন, তাহলে ইউ ক্যান উইন 100 ওয়ার্স এগেনস্ট দেম উইদাউট ওয়ারিং। তার মানে হচ্ছে আপনি যদি শত্রু সবকিছু জানেন। 71-এ কি হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের বাংলাদেশে কোথায় তার পজিশন, ইভেন বাংকার পজিশন পর্যন্ত, নর্মালি একটা যুদ্ধের সময় একটা রেকি ফোর্স এসে তারা একটা জেনারেল লাইন, এই যে এই জেনারেল লাইন শত্রুর ডিফেন্স আছে, তারপরে সে অনুযায়ী ওদেরকে আমরা ইভেন একদম বাংকারের পজিশন পর্যন্ত বলে দিচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা। এখানে আমি যখন চাকরিতে ছিলাম, অনেক মুক্তিযোদ্ধা সৈনিক ছিল, জেসিও ছিল, তাদের সাথে আমার অনেক ইন্টিমেট আলাপ হয়েছে তার মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে। তারা মানে ক্রল করে করে বাংকার পর্যন্ত চলে গেছে, ওখানে গিয়ে গ্রেনেড লক করে চলে আসছে। সো এখানে তারা যে ক্রেডিটটা নিচ্ছে সেটা হচ্ছে মেইন যোদ্ধারা ছিল আমাদের 71-এ 71-এ, এবং তারা যদি আমাদেরকে এই 3 ডিসেম্বর যদি আমাদেরকে অপারেশনটা নাও করতো, আমরা তাদেরকে যে সিচুয়েশনে, আমাদের মুক্তিযোদ্ধারা যে সিচুয়েশনে নিয়ে গেছিল, এটা ছিল হচ্ছে, এবং তারা যদি শুধু আমাদের এখানে দরকার ছিল, তারা শুধু যদি ওয়েস্টার্ন ফ্রন্ট কন্টেন্ট করতো, আমরা এটা ইনশাল্লাহ নেক্সট 3 মাস 4 মাস 1 বছর ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে আমরা স্বাধীন করে ফেলতে পারতাম। বাট 9 মাসই স্বাধীন হয়েছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এটা সবাই জানি যে আমরা সবাই জানি আগরতলা ষড়যন্ত্র মামলা, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ শেখ মুজিবুর রহমান সিট উইথ ইন্ডিয়ান র, তারা প্ল্যান করেছিল যে একটা সিচুয়েশন করে, যেহেতু ইস্ট মানে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান দুই দিক থেকে যদি শত্রু তাদের থাকে, তারা এটা ফিউচারে তারা জানে যে 7 সিস্টারের জন্য এটা মানে সিচুয়েশনটা ডেঞ্জারাস হয়ে যাবে, 7 সিস্টারের মধ্যে আনরেস্ট হবে। সো তারা ডিসিশন নিয়েছিল পাকিস্তানকে ভাগ করার জন্য, এবং ভাগ করতে এসে তারা আমাদেরকে হেল্প করেছে। সো এখানে তাদের ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই। তাদের মানে পুরা 47-এর পরে মানে তাদের যে ইতিহাস আছে, যুদ্ধের ইতিহাস, একমাত্র বিজয় হচ্ছে 71, এবং 71-এর যুদ্ধের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে আইজ অ্যান্ড ইয়ার্স এবং লিমিটেড অপারেশন যতগুলো হয়ে গেছে, প্রতিটা অপারেশনে অ্যাডভান্স হয়েছে। সামনের পুরা কোম্পানি বা ব্যাটালিয়ান ছিল হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা, তারা শুধু পিছন থেকে আমাদেরকে সাপোর্টটা দিয়েছে। হ্যাঁ, আর্টিলারি সাপোর্ট দিয়েছে, এয়ার সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাদের মেইন বিজয় হচ্ছে আমাদের নিজেদের। আপনারা সবাই জানেন যে যখন সারেন্ডারটা হয় অ্যাকচুয়ালি জেনারেল নিয়াজি চিন্তা করেছিলেন যে যদি আমরা বাংলাদেশের কাছে সাপোর্ট করে জেনারেল ওসমানীর কাছে সারেন্ডার করি, তাহলে সে চিন্তা করেছে যে তারা যেহেতু এই 9 মাসে আমাদের উপরে অনেক অ্যাট্রোসিটি করেছে, এটার এগেনস্টে হয়তো মুক্তিযোদ্ধা তাদের উপরে বিভিন্ন অত্যাচার এরকম করতে পারে। সো তারা আগে থেকে এগ্রিমেন্টে আসছে তারা ইন্ডিয়ান ফোর্সের কাছে সারেন্ডার করবে। এবং সেখানে যখন আমরা সবাই জানি যে যখন জেনারেল ওসমানী যখন রওনা দেয়, তার হেলিকপ্টারে কিন্তু ইন্ডিয়ান আর্মি গুলি করেছিল যাতে ওই হেলিকপ্টার উপর আসে না পৌঁছে। আমরা দেখবো যে ইন্ডিয়া খুব কেয়ারফুলি মানে আমাদের ইনভলভমেন্টটা এই যুদ্ধের মধ্যে আস্তে করে ওয়াইপ আউট করার চেষ্টা করছে। রিসেন্টলি একটা ছবি, এটা অনেক আগে থেকে একটা ছবি, যে আমাদের যে ভাইস ইয়া ছিল, মানে উপপ্রধান ছিল সেনাবাহিনীর, নামটা বলে গেলাম স্যারের, বিমান বাহিনীর উপপ্রধান এয়ার খন্দকার স্যার ওখানে ছিল, তার ছবি সহ
যে সারেন্ডারের ইয়াটা কিন্তু কোথাও প্রচার করে না। ইভেন তারা যে কতগুলো পেন্টিং করেছে ওখানে খুব কেয়ারফুলি একে খন্দকার স্যারের ছবিটা ওখান থেকে ওয়াইপ আউট করে দিয়েছে। সো এটা একটা হিস্ট্রি, যারা ওরা ইচ্ছা করে আমাদের এখানে বিজয়ের ইয়া থেকে আমাদের ক্রেডিটটাকে সরে দেওয়ার চেষ্টা করতেছে, এবং তারা মাঝখানে অনেকগুলো মুভি টুভি বানিয়েছে এগুলো নিয়ে। কিন্তু মেইন প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধটা তাদের 70 মানে দেশ ভাগের পর, পাকিস্তান আর ইন্ডিয়া দেশ ভাগের পরে তাদের একমাত্র বিজয় হচ্ছে 71, এবং ওইটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্লাডের উপর দিয়ে। সো তারা এখন বললেই হবে না যে এটা তাদের বিজয়। হ্যাঁ, তারা ডিপ্লোম্যাটিক কারণে এটা এতদিন তারা শুধু আমাদের নজরে কেন আসছে, কারণ এটা তাদের সেনাবাহিনীর একটা বিজয় হিসেবে উদযাপন করতো। বাট ইটস বিকাম পলিটিক্যাল নাও। বর্তমান পলিটিক্যাল সিনারিওতে ভারতের আমাদের প্রতি একটা আমাদের তাদের প্রতি তাদের যে বয়ান আছে, আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। এটা করার পার্ট হিসাবে এখন নরেন্দ্র মোদী এই জিনিসটা টুইট করেছে, এবং টুইটটা নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি। তো আমি একটা জিনিস বলতে পারি, আমি যখন অধিনায়ক প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিলাম তখন আমি ভারতীয় স্পেশাল ফোর্সের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি, এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি। এবং তাদের প্রতিটা ট্রেনিং এক্সারসাইজে উই পারফর্ম বেটার দেন দেম। এবং ইভেন ফাইনালি যেটা রেজাল্ট দেখা যায়, দৌড়াদৌড়িতে আপনি বুঝতে পারবেন না কে ভালো কে খারাপ, কিন্তু যখন এটা ফায়ারিং হচ্ছে বেসিক জিনিস, ওই ফায়ারিংটায় কম্পিটিশনে যখন আসলো ওদের পার্সেন্টেজ ছিল 45 to 55, আর আমাদের ছিল 95 to 97%, আমাদের 100% হিট ছিল। সো ওই দিক দিয়ে চিন্তা করলে তারা কখনোই আমাদের থেকে বেটার সোলজার না। এবং এটা হইলেও মানে আপনি শুধু একটা জিনিস দেখেন, তাদেরকে 3টা বর্ডার কন্টেন্ট করা হচ্ছে। সবাই এমন একটা ভাব করে যে ভারত ইচ্ছা করলে আমাদেরকে অ্যাটাক করে আমাদেরকে দখল করে 2 দিনে দখল করতে। এটা সত্য না। আমাদের যে যতগুলো ডিভিশন আছে এর 3 গুণ সাপোর্ট তাদের ওখানে নাই। হয়তো বা এয়ার ডমিনেশন করতে পারবে, তাদেরকে চায়নাও কন্টেন্ট করতে হয়, পাকিস্তানেও কন্টেন্ট করতে হয়। সো এটা একটা ভুল জিনিস যে ভারতের এটা একটা জুজুর ভয়। এটা আওয়ামী লীগ এবং তাদের যে ফিফথ কলামিস্ট যারা ছিল তারা বিভিন্ন জায়গায় বলে আমাদেরকে একটা ইয়ার মধ্যে মানে একটা ভীতির মধ্যে রাখতে চায়, এবং তাদের ডোমিনেশনটাও করতে হয়, এবং চাপের মধ্যে রাখতে চায়, চাপের মধ্যে রাখতে হয়। এবং দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি যোগাযোগ করছে হাসিনার সাথে, এবং পিনাকিদা আরেকটা অভিযোগ করেছিলেন সেনাপ্রধানের স্ত্রীর সাথেও নাকি শেখ হাসিনার যোগাযোগ নিয়মিত হচ্ছে। তো এগুলো যদি আসলেও সামান্য পরিমাণ সততা মিলে, তাহলে চিন্তা করেন যে আমরা এখনো কত হুমকির মধ্যে রয়েছি। এখনো রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে, আওয়ামী লীগের সবকিছুকে রেখে দেওয়াটা কতটা হুমকি স্বরূপ দেশের জন্য, দেশের মানুষের জন্য। কারণ করতেই পারে, স্বাভাবিক। রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার তো আত্মার সম্পর্ক, যিনি একটু চেষ্টা করলেই শেখ হাসিনার কথা বলতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আর সেনাপ্রধানের স্ত্রী তাদের আত্মীয় হতেই পারে। তো এগুলো তো সব গোয়েন্দা সংস্থার কন্ট্রোল না। সাধারণ ঘটনা ঢাকা শহরের ভিতরে ঘটে, সেই ঘটনাগুলো গোয়েন্দা সংস্থা জাস্টিফাই করতে পারে না, তাহলে এটার ভিতরে রাষ্ট্রপতি কোন সময় কার সাথে কথা বলে, এটা কি আসলে সবকিছু জাস্টিফাই হয় না। তো আমরা বুঝতে পারতেছি আসলে আমরা কতটা হুমকির মধ্যে রয়েছি। উচিত রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো, এবং তাকে তো পদত্যাগ করানোর জন্যই অলরেডি আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সেটা কেন থেমে গেল আমরা বুঝলাম না, শুধুমাত্র বিএনপির কারণে। বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ মানে সাংবিধানিক সংকট, আর সাংবিধানিক সংকটের এই অবস্থা দেখিয়ে বিএনপি যে কোন দিকে যাচ্ছে আর তাদের রাজনীতিতে তার ভবিষ্যৎ যে কি হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যদি এরা একটা ষড়যন্ত্র করে আরেকটা কিছু করে ফেলে, তখন বিএনপিরা সাংবিধানিক না, তখন নিজের দল নিয়ে সংকটে পড়তে হবে আবারও, এই 15 বছর যেভাবে আপনারা চলেছেন। যাই হোক, আমরা চাই আসলে রাষ্ট্রপতি সহ যাদেরকে সন্দেহ হয় ডক্টর ইউনূস তাদেরকে সরিয়ে দিলে রাষ্ট্র নিরাপদ, আর না হয় কিন্তু রাষ্ট্র সবসময় একটা হুমকির মধ্যে থাকবে।